Welcome back to another new video in SD Bio Life with Life Science। देखो WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ ভেরিফিকেশন এবং টাইপিং টেস্ট নিয়ে অনেকগুলো কোয়ারিজ আবার এসছে। সেই প্রশ্নগুলোর উত্তর দেব, তার সঙ্গে ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব এবং ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে যে কোচিং সেন্টার বা ইন্টারভিউ প্রিপারেশন বুক গাইড বুকের কতটা প্রয়োজন রয়েছে কি নেই সে বিষয়ে আলোচনা করব এবং যা যা কোয়ারিজ রয়েছে, বিশেষ করে টাইপিং ইন্টারভিউ এবং ভেরিফিকেশান কি একই দিনে হবে বা টাইপিং ইন্টারভিউ কি একই দিনে হবে, 8 পাস সার্টিফিকেট কাদের ক্ষেত্রে লাগবে কাদের ক্ষেত্রে প্রয়োজন নেই, ওবিসি এনসিএল কিন্তু কাদের ক্ষেত্রে প্রয়োজন আছে কি নেই, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট অনেকের পুরনো সার্টিফিকেট ম্যানুয়াল সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কি বাতিল হয়ে যাবে, ইডব্লিউএস সার্টিফিকেট অনেকের 24-25-এর নেই, 25-26 আছে, আবার 26-27-এর কি দরকার রয়েছে, কারণ এই রিক্রুটমেন্ট প্রসেস তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত গড়াতে পারে। তাহলে কি 26-27-এরও লাগবে কি লাগবে না, এবং ফর্ম ফিল আপে অনেক রকমের যে ভুল রয়েছে, একাডেমিক স্কোর দেওয়া ভুল রয়েছে, একাডেমিক মার্কস দেওয়া ভুল রয়েছে, কারোর এক্সপিরিয়েন্স দেওয়া ভুল হয়ে গেছে, এগুলোর ক্ষেত্রে কি ফর্ম বাতিল হবে কি হবে না এই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আসি আমরা কোয়ারিজগুলো, তারপর ইন্টারভিউ প্রিপারেশান নিয়ে কথা বলবো। কোয়ারিজের মধ্যে রয়েছে যে ইন্টারভিউ টাইপিং ভেরিফিকেশান কি একই দিনে হবে না, একই দিনে হবে না, দুটো আলাদা দিনে হবে, এবং গ্রুপ সির ভেরিফিকেশান আগে হবে, তারপর গ্রুপ ডির ভেরিফিকেশান হবে, তারপর গ্রুপ সির ইন্টারভিউ হবে, তারপর গ্রুপ ডির ইন্টারভিউ শেষে হবে। এটাই হচ্ছে রুলস এবং এটাই হচ্ছে তথ্য যেখান থেকে এসএসসির অফিস থেকে যেটা জানা যাচ্ছে। এবার দেখো টাইপিং এবং ইন্টারভিউকে একই দিনে হতে পারে, হ্যাঁ টাইপিং এবং ইন্টারভিউ একই দিনে হতে পারে, সেটার জন্য আজকে কিন্তু কনফার্ম কিছু বলা যাবে না, কারণ সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হয়তো টাইপিং আগে হয়ে যেতে পারে, একদিন আগে ডেকে নিতে পারে, কয়েকদিন আগে, তারপরে ইন্টারভিউ হতে পারে, বা টাইপিং ইন্টারভিউ একই দিনেও হয়ে যেতে পারে। সেটা আমাদের জন্য নোটিফিকেশানের জন্য ওয়েট করতে হবে, এবং নোটিফিকেশান এলে বা কোনো খবর যদি সূত্র মারফত পাই আমি কিন্তু জানিয়ে দেব। কিন্তু এই বিষয়ে কিন্তু টাইপিং এবং ইন্টারভিউ একই দিনে হবে কিনা এখনও শিওর নই, কিন্তু ভেরিফিকেশান আগে হবে, তারপর ইন্টারভিউ বা টাইপিংগুলো হবে, এই বিষয়ে শিওর একদম। এবার দেখো 8 পাস সার্টিফিকেট নিয়ে অনেকের প্রশ্ন যে আমার 8 পাস সার্টিফিকেট নিয়ে আমার কি লাগবে। যারা মাধ্যমিক পাস করে গেছো তাদের জন্য 8 পাস সার্টিফিকেট লাগবেই না, একদমই লাগবে না। তাদের মাধ্যমিক মার্কশিট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এই দুটো কিন্তু মাস্ট, এবং মাধ্যমিকের অ্যাডমিট তো এজ প্রুফের জন্য লাগছে। তাহলে 8 পাস সার্টিফিকেট কাদের লাগবে? যারা মাধ্যমিক পাস করতে পারেনি বা মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দেয়নি বা মানে পড়াশোনা করেনি, তাদের জন্য 8 পাস সার্টিফিকেট লাগবে। এবং তারা যখন 8 পাস সার্টিফিকেট লাগবে অবশ্যই মার্কশিট একটা বানিয়ে নেবে, হেডমাস্টারমশাইকে বলে অনুরোধ করে, সেই সালের যেই সালে পাস করেছো সার্টিফিকেট যে সালে দেওয়া আছে সেই সালের মাধ্যমিকের একটা মার্কশিট বানিয়ে নেবে। স্কুলের রিপোর্ট কার্ড রয়েছে, সেই রিপোর্ট কার্ডে বানিয়ে নিতে হবে। এবার তার সাথে আরেকটা জিনিস অবশ্যই করবে, একটা ক্যারেক্টার সার্টিফিকেট নেবে, কারণ তুমি 8 পাস করেছো, তোমার ক্যারেক্টার সার্টিফিকেট একটা দরকার রয়েছে। সেখানে কিন্তু ইন্টারভিউতে কাজে লাগবে, তোমার না চাইলেও তোমার কাজে লাগবে, সেটা দেখালে তুমি এক্সট্রা মাইলেজ পাবে। এবার দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ওবিসি এনসিএল কি করাতে হবে? না, এনসিএল এখানে লাগে না, শুধু ওবিসি সার্টিফিকেটটা লাগে। তবে যাদের ওবিসি নিয়ে তো অনেক রকম সমস্যা রয়েছে, অনেকে রিভ্যালিডেশনের জন্য বা রিইস্যুর জন্য অ্যাপ্লাই করেছে এখনও পায়নি, তাদের ক্ষেত্রে পুরনো ম্যানুয়ালের যে জেরক্সটা আছে সেটা দেখাবে, এবং অ্যাপ্লাই করেছো যেটা তার জন্য রিইস্যু বা রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছো তার জন্য যে স্লিপ বা কাগজটা রয়েছে সেটা দেখাবে, সেটা হবে, কোনো সমস্যা হবে না যে পুরনো কার্ডটা নেই বলে তোমার বাতিল হবে না। কারণ এটা কিন্তু রিসেন্টলি এই কাজটা করেছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকার নিজেই কিন্তু ওবিসি কার্ড দিতে পারছে না। তাহলে কি হলো ব্যাপারটা, না ওবিসি কার্ডের ক্ষেত্রে এনসিএল লাগছে না, এনসিএল লাগে অন্য পারপাসের জন্য, কোথাও অ্যাডমিশন হওয়ার জন্য, যেটা তো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দরকার হয়, বা কিছু ছাড় স্কলারশিপের জন্য এনসিএল লাগে। এক্ষেত্রে কিন্তু সেরকম স্কলারশিপ বা ছাড়ের ব্যাপার নেই, তাই এনসিএল এখানে লাগবে না। ওবিসি যাদের আছে তাদের রিভ্যালিডেশন বা রিইস্যু করালে ভালো, যদি না হয়ে থাকে পুরোনোটাই দেখাবে, তাতে কোনো আর বাদ হবে না, কারণ এসএলএসটিতে সেরকম ব্যাপারগুলো হয়েছে। এবার দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট অনেকের ম্যানুয়াল সার্টিফিকেট আছে, যাতে ডিজিটাল বা রিইস্যু করানো নেই, তাদের ক্ষেত্রে যদি রিইস্যু করাতে পারো তাহলে করাবে, কিন্তু করানো মুশকিল আছে। তোমার ক্ষেত্রে যেটাই রয়েছে
সেটা যদি অথেন্টিক হয় তাহলে কোনো প্রবলেম হবে না, কিন্তু সেটা যদি অথেন্টিক না হয়, কোথাও কেউ পয়সা দিয়ে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ করিয়েছে এবং সেটা যদি ধরা পড়ে, কারণ এর তো মেডিকেল বোর্ড বসবে, সেটা নিয়ে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নিয়ে ভেরিফিকেশান খুব কড়াকড়িভাবে হচ্ছে, মানে সঙ্গে সঙ্গে হয়তো রিপোর্ট দিচ্ছে না, কিন্তু পরবর্তীকালে রিপোর্ট দিচ্ছে এবং তাকে ক্যান্সেল করিয়ে দেওয়া হচ্ছে। তাই এই বিষয়ে কিন্তু যদি অথেন্টিক সার্টিফিকেট থাকে তাহলে তোমার কোনো টেনশানের কারণ নেই, যাদের অথেন্টিক সার্টিফিকেট নেই তাদের টেনশানের মাথা ব্যথা রয়েছে। এবার আসি EWS 24-25 নেই, 25-26 আছে, তাহলে কি 26-27 করাতে হবে? দেখো, যখন অ্যাপ্লিকেশন করা হয় লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানের যে ডেটটা থাকে সেই ডেটের সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে তোমার EWS সার্টিফিকেট লাগে, তার বিগত লাগে না, তার আগেরও লাগে না। কিন্তু এবারে SSC স্কুল সার্ভিস কমিশন বা নবম দশমের ক্ষেত্রে বা একাদশ দ্বাদশের ক্ষেত্রে তার আগের বছরও চাইছে, অর্থাৎ 24-25ও চেয়েছে। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে চাইবে কিনা সেটা এখনও বলা হয়নি। এবার সেটা যদি চাওয়া হয়, তোমার থাকলে দেখাবে বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকলে দেখাবে বা না থাকলে দেখাবে না, কিন্তু 25-26টা কিন্তু মাস্ট, এটা কিন্তু তোমার কাছে থাকতেই হবে। এইটা শুধু একটা থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। এবার 26-27-এর কোনো প্রয়োজন নেই। ফর্ম ফিল আপে অনেকে ভুল করেছে, একাডেমিক স্কোর দেওয়া ভুল করে দিয়েছে, সেক্ষেত্রে ফর্ম বাতিল হবে না। কারোর একাডেমিক স্কোর যদি বেড়ে যায়, ধরো তার 61% হয়েছে, সেই 60% দিয়েছে, তাকে কোনো প্রবলেম হবে না, কিন্তু কার 59% হয়েছে, সে 60% দিয়েছে, তার ক্ষেত্রে প্রবলেম হবে কি 2 মার্ক কমে যাবে এবং সে তার কাট অফটা নিচের দিকে চলে আসবে, সেখানে সেই কাট অফের মধ্যে চান্স পেলে থাকবে, নাহলে থাকবে না। কিন্তু মাধ্যমিক ও এইচএসের যদি মার্কস ভুল দাও, সেটা ভেরিফিকেশনের সময় কারেকশান ওনারা করবেন, দিয়ে তোমার টোটাল স্কোর কত হচ্ছে, প্রিলিমিনারি মেরিট স্কোর কত হচ্ছে সেটা হিসেব করে দেখবেন, কিন্তু তোমাকে বাদ দেবেন না। সেই স্কোরের মধ্যে তুমি যদি থেকে যাও তাহলে থাকবে, নাহলে না থাকলে তুমি কিন্তু কাট অফের নিচে চলে এলে হয়তো ইন্টারভিউতে কল পাবে না, পরবর্তীকালে হয়তো কল পেতে পারো। এক্সপিরিয়েন্সের নাম্বার অনেকে দিয়েছে, সেটা এক্সপিরিয়েন্সের নাম্বার নয়, কারণ সে অন্য একটা জায়গায় গ্রুপ সি ক্লারিক্যাল কাজ করে, সে কিন্তু সেই এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েছে, কি সেটা কিন্তু হবে না, এক্সপিরিয়েন্সের নাম্বার কাউন্ট হবে না, কারণ সেম ক্যাটাগরি সেম লেভেলের কিন্তু কাজটা করতে হবে। মানে স্কুল লেভেলে যদি কেউ যদি গ্রুপ সির কাজ করে, ক্লারিক্যাল কাজ করে, সে পাবে। অনেকে গ্রুপ ডির কাজ অন্য জায়গায় করে, সেও গ্রুপ ডির এক্সপিরিয়েন্স নাম্বার দিয়েছে, সেগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারগুলো সেগুলো 0 করে দেবে তারা, তোমার ফর্ম বাতিল করবে না, 0 করে দেবে। 0 করে দেওয়ার পর তোমার যদি স্কোর বা কাট অফের উপরে থাকে তাহলে তবেই তুমি থাকবে, নাহলে কিন্তু তুমি বাদ হয়ে যাবে। এই ব্যাপারগুলো তোমাকে জানালাম। এবার আসি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কি কোচিং সেন্টারে ভর্তি হবে। দেখো, গ্রুপ ডি পরীক্ষা ইন্টারভিউর জন্য কোচিং সেন্টারে কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে 2-4টা প্রশ্ন একদম আলোচনামূলক প্রশ্ন, সেখানে বেশিরভাগ জিনিসটা দেখবে যে এই ছেলেটা কতটা বিনয়ী, এই ছেলেটা কতটা গ্রুপ ডি লেভেলের কাজটা করতে পারবে কি পারবে না। সেখানে প্রচুর স্মার্টনেস, প্রচুর বিরাট কিছু দেখা হবে না, বরং অতিরিক্ত স্মার্টনেস দেখলে বলবে এ তো গ্রুপ ডির দ্বারা কাজ, এর দ্বারা হবে না, একে নেওয়া ঠিক হবে না, তো ইন্টারভিউর মার্কসটা তোমাকে কমিয়ে দেবে। তার থেকে এই যে বিভিন্ন জায়গায় আলোচনা করা হচ্ছে, বিভিন্ন ইউটিউবাররা বা আমরা যে আলোচনা করছি, এগুলোই 2-1টা মন দিয়ে শোনো, কারণ কোচিং সেন্টারে যে 200, 300, 400টা প্রশ্ন তোমাকে উত্তর করাবে, সেটার একটাও জিজ্ঞেস করতে নাও পারে। হ্যাঁ, গ্রুপ সি মানে কোচিং সেন্টার কাদের দরকার, যারা গ্রুপ সির ইন্টারভিউ দেবে, যাদের ক্ষেত্রে নিজের কম্পিউটার নেই, কম্পিউটার টাইপিংয়ের ব্যবস্থা করেছে যে সকল কোচিং সেন্টাররা, তাদের ক্ষেত্রে তারা বরং সেখানে ভর্তি হোক এবং টাইপিংটা প্র্যাকটিস করুক। এবং গ্রুপ সির ক্ষেত্রে আরও কিছু কম্পিউটার রিলেটেড প্রশ্ন হয়, সেগুলো তারা সেখানে সড়গড় হতে পারবেন, সেগুলো করতে পারবেন। আর ইন্টারভিউর যে গাইড বুকের কথা বলছিলাম একবার একটা ভিডিওতে, সেটা যারা প্রয়োজন মনে করে কিনবে। সেই ইন্টারভিউর গাইড বুক কিন্তু শুধু গ্রুপ সি গ্রুপ ডি নয়, বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউর জন্য একই টাইপের গাইড বুক থাকে, বা যে মানে ইন্টারভিউর যে রুলস রেগুলেশন বা যে নিয়মকানুন, বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি আলোচনা করা হয় সেই বইগুলোতে, সেটা তোমার ক্ষেত্রে উপকারে লাগতে পারে। সারা জীবনের কাজের জন্য একটা অ্যাসেট বা একটা বই হয়ে থাকবে, সেটা তোমার কাজে লাগবে, সেটা তুমি পারলে কিনবে। কিন্তু গ্রুপ ডির জন্য আবার সেই বইটাও খুব একটা প্রয়োজন নেই, গ্রুপ সির জন্য কিনতে পারো, বা গ্রুপ ডির জন্য যারা মানে এফোর্ড করতে পারবে তারা কিনলে কোনো অসুবিধে নেই, সেটা তোমরা উপকারেই লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।